আচ্ছা, লাস্ট ক্লাসে কি করছিলাম? নার্নস্ট ইকুয়েশন করছিলাম, তাই না? জি স্যার। মেমোরাইজ করছো নার্নস্ট ইকুয়েশন? জি স্যার, হোমওয়ার্ক করছিলাম। মেমোরাইজ করছো নাকি ইকুয়েশনটা? মেমোরাইজ করতে হবে কিন্তু, যে এই ইকুয়েশনটা স্পেশালি এটা মেমোরাইজ করা লাগবে। হোয়াটএভার, আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, চলে যাব। আর তোমার কি সব করছো এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেনস? স্যার না, আমি এখনো শুরু করি নাই। এখন শুরু করেন নাই? খুব ভালো। করবো স্যার। মাঝখানে এত বড় গ্যাপ পাইলা, একটা ক্লাসও তো আমরা নিলাম না, ওয়ার্ক ছিল তো অনেক। তো এটা শেষ করলে কি হইতো? খুব ক্ষতি হইতো, লস হইতো। আচ্ছা, feasibility predictions based on E naught don't always work. এটা কি করছি? না স্যার। আচ্ছা, এগুলো সিম্পল জিনিস, এগুলো আমরা বলে ফেলি। do not always work. E naught এর ভ্যালু জানলেই E naught যদি পজিটিভ হয় তার মানে এটা না। সো এটা কি জিনিস? The feasibility of a reaction based on E naught values is no guarantee that the reaction will proceed quickly. It only tells us the reaction is possible. Speed of a reaction বের করা possible না, কতটুকু feasible, how fast the reaction is, এগুলো বের করা possible না, that the reverse reaction does not occur. So it only tells us that a reaction is possible and that the reverse reaction does not occur. Some reactions are feasible, but they proceed so slowly that they do not seem to be taking place. Take, for example, the lack of reactivity of zinc with cold water. Remember that water contains hydrogen ion. The relevant half equations are this. So therefore, E naught for hydrogen ion hydrogen half cell is more positive. তাহলে এটা রিডিউস হবে, তাহলে জিঙ্ক will be oxidized. তাহলে ওভারঅল সেল ভোল্টেজ হবে হচ্ছে পজিটিভ 0.76। বুঝা যায়? জি স্যার। Even when the low concentration of hydrogen ion is taken into account, E naught values predict that a reaction should occur because E naught is positive 0.76. The rate of reaction between zinc and water, however, is extremely slow. It is the rate of reaction rather than the value of E naught which is determining the lack of reactivity. And can lack of reactivity even though we have positive value because the reaction is too slow. And E naught cannot determine the rate of reaction. বুঝা যায় কথা? E naught cannot determine the rate of reaction. তার মানে একটা রিঅ্যাকশন কি পসিবল নাকি পসিবল না এটা আমরা বলতে পারি, বাট রিঅ্যাকশনের রেট কেমন এটা আমরা জানি না। তাহলে এই যে কিছু রিঅ্যাকশন আছে টু স্লো, এক্সট্রিমলি স্লো, মানে এতই স্লো যে দেখলে মনে হইতেছে কোনো রিঅ্যাকশনই হইতেছে না। তাহলে E naught ভ্যালু সামটাইমস আমাদেরকে বোকা বানাবে। ঠিক আছে? ওকে, সো আর 2029 দেখো সেলস এন্ড ব্যাটারিজ। তো সেলস এন্ড ব্যাটারিজ আমরা যেগুলো ইউজ করি এক একটা এক এক রকম ব্যাটারি। The ordinary dry cells used in torches, toys and radios have voltages ranging from 1.5 volt to 2 volt. So এগুলো হচ্ছে ব্যাটারি। When selecting a cell for a particular job, we need to consider whether or not the cell can be recharged. So rechargeable battery or not, এগুলা দেখবা কিছু, যেমন ধরো আমি হাতে যে ঘড়িটা পরে আছি এটা রিচার্জেবল ব্যাটারি। এই ফোনটা ব্যাটারিটা রিচার্জেবল, ব্যাটারি ইউজ করি ওইটা আবার রিচার্জেবল না, তাই না? গাড়ির ব্যাটারি রিচার্জেবল নাকি রিচার্জেবল না? নট রিচার্জেবল। কার ব্যাটারি রিচার্জেবল না? নো। কি বলো তুমি? গাড়ি যে চালাও ওইটার যে থার্মাল এনার্জি ওইটা কি করে? ওইটাই তো ব্যাটারিকে রিচার্জ করে, ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে না। গাড়ি যখন চলে তখন কি হয়? ব্যাটারি চার্জ হয়। তো দেখো না, ব্যাটারি গাড়ি কিছুদিন ফালা রাখলে ব্যাটারি ড্যাম হয়ে যায়। হ্যাঁ। আইসা এরপর ইলেকট্রিশিয়ানরা এসে কি করে? ওয়্যার দিয়ে হচ্ছে আবার এটাকে ওয়্যার দিয়ে করে, তাই না? তার মানে কার ব্যাটারি ইজ রিচার্জেবল। ঠিক আছে? এখন ধরো আমরা যে নরমাল ঘড়ি ইউজ করি, বাটন ব্যাটারি, যেগুলো বাটন ঘড়ির মধ্যে যেগুলো থাকে ওগুলো কি? ওগুলো রিচার্জেবল না। ঠিক আছে? পেন্সিল ব্যাটারি গুলো রিচার্জেবল না, রিমোট কন্ট্রোলের ব্যাটারি গুলো রিচার্জেবল।
এরপর আমাদের যেটা দরকার মানে when selecting a cell for a particular job, we need to consider whether or not the cell can be recharged or not, the size and mass of the cell. So ঘড়ির ব্যাটারি আমরা চাই হচ্ছে একদম ছোট হোক, the voltage of the cell voltage কেমন, the nature of the electrolyte, কি টাইপের ইলেকট্রোলাইট দিয়ে তুমি ব্যাটারিটা বানাইছো, how long the cell can deliver its maximum voltage. So আমরা ল্যাপটপের ক্ষেত্রে আমরা চাই যে ব্যাকআপ কেমন, বা ফোনের ক্ষেত্রে চাই যে 2 দিন যদি চার্জ না দিয়ে চলা যায়, গেম টেম খেলা, তাহলে আমরা একটু মানে একটু পছন্দ করি, তাই না? দ্য কস্ট অফ দ্য সেল। এখন কেন মোবাইল কোম্পানিগুলো তাহলে অনেক ভালো ভালো ব্যাটারি দেয় না, কারণ ব্যাটারি তো অনেক প্রাইস আছে, সো প্রাইসটাকে তো করা লাগে, অ্যাডজাস্ট করা লাগে, তাই না? সো এগুলো হচ্ছে রিচার্জেবল সেলস। এই যে এটা ধরো একটা কার ব্যাটারি, দ্য স্টোরেজ সেল ইউজড ইন আ কার। তো এই যে দেখো এখানে 6টা দেয়া আছে, সবগুলা 1 2 3 4 5 6, এই 6টাই হচ্ছে তোমার 2 ভোল্টস করে। তাহলে এই যে টার্মিনাল আছে, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল দেয়া আছে, এখানে হচ্ছে ওয়্যার কানেক্ট করলেই হচ্ছে ব্যাটারি চলবে। সরি, ঠিক আছে, বুঝা যায়? জি স্যার। ওকে, সো এগুলো খুব বেশি কিছু নাই, জাস্ট পড়ে নিও। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল। দ্য ইলেকট্রোকেমিক্যাল সেলস দ্যাট ইউ হ্যাভ স্টাডিড সো ফার আর কল্ড প্রাইমারি সেলস। মানে আমরা এতক্ষণ যেগুলো পড়ছি এগুলো কিন্তু রিচার্জেবল না। In these cells, the redox reactions continue until the reactants reach a low concentration and the voltage of the cell declines. The cell is no longer of any use. Some electrochemical cells can be recharged by passing an electric current through them. The products are then changed back to the reactants so the cell can function again. These cells are called secondary cells. তাহলে প্রাইমারি সেল কোনটা, যেগুলো রিচার্জেবল না, আমরা এতদিন যেগুলো পড়ে আসলাম, হাফ সেল 2টা বানায় যেগুলো পড়লাম। সেকেন্ডারি সেলগুলো রিচার্জেবল, or এগুলোকে স্টোরেজ সেলও বলি। A car battery is a secondary cell that consists of plates of lead and lead oxide immersed in sulfuric acid. The voltage of each cell is 2 volt. In order to operate the car starter motor, a higher voltage is required. মানে 12 ভোল্ট লাগে, 12 ভোল্ট, তো 6টা লাগে আমাদের ব্যাটারি। So required. So a car battery consists of 6 of these cells in series to provide 12 volt. So the battery is recharged by car's alternator while the car engine is running. এটাই তো বললাম, তাই না? Yes sir. Lead acid batteries are very heavy but are cheap to manufacture. So এটা হচ্ছে আমাদের কার ব্যাটারিগুলো অনেক ভারী। Improved batteries for electric vehicles have been developed. Nickel cadmium cells are smaller and have lower mass than lead acid cells, but they give a lower voltage. They do not run down as quickly. So nickel cadmium cell. Aluminum air batteries are lightweight and produce a higher voltage than a lead acid battery. They are expensive and are not true secondary cells because the aluminum anode has to be replaced from time to time. So এগুলো হচ্ছে জাস্ট কিছু ডেসক্রিপশন, ইনফরমেটিভ। সলিড স্টেট সেলস কোনগুলো? এই যেগুলা, এগুলো কি দেখছো? 3 Yes sir. এগুলা বাটন বলে, এগুলা বাটন সেল বলে, এগুলোকে এই যে বাটন সেলস, হ্যাঁ, বাটনের মতো দেখতে। In recent years, primary cells have been developed with improved voltage and reduced size. Cells the size of a large button are used in heart pacemakers. So important, heart pacemaker user, hearing aids and other medical uses, as well as in watches and calculators. They have several advantages. They are lightweight and small. They give a high voltage, for example, 3 volt. They give a constant voltage over time. They do not contain liquid or paste, so they do not leak. So it's dry. Commonly used button cells use lithium or zinc as the negative pole and iodine or manganese oxide or silver oxide as positive pole. So these are the things. So এগুলো তোমাকে আবার ওই ক্যালকুলেট করতে বলবে, এগুলো পারবা ইনশাআল্লাহ। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এখানে চলে যাই, বাকিগুলো করবা। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এটা ইম্পর্টেন্ট। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল কিভাবে কাজ করে দেখতে হবে।
ফুয়েল সেলটা দেখতে এরকম ইয়েতে, তুমি যদি অনেক বাসের ইয়েতে, তোমার আমাদের দেশে নাই, অনেক দেশেই এটা ইউজ করে, এখনো হচ্ছে অত ওয়াইডলি ইউজ না। হাইড্রোজেনটা হচ্ছে অর ফুয়েল। হ্যাঁ, তো ক্লাইমেটের জন্য অনেক ভালো, তাই না? শুধু ওয়াটার প্রডিউস হবে, কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে না জি স্যার। হাইড্রোজেনটা যেহেতু তোমার ইয়ে। আচ্ছা, এবার দেখো এটা কিভাবে কাজ করে। এই যে ব্যাটারি, এটাতে কি করতেছি আমরা, হাইড্রোজেন গ্যাসটা আমরা দিতেছি একদিক থেকে। এইটা হচ্ছে পোরাস নেগেটিভ ইলেকট্রোড কোটেড উইথ প্লাটিনাম ইলেকট্রোড আছে, নেগেটিভ ইলেকট্রোড। এটা কি করতেছে দেখো, আমরা যখন এটাকে হাইড্রোজেন গ্যাসটাকে এখানে দিছি, এই হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে ইলেকট্রন লুজ করতেছে। হাইড্রোজেন গ্যাস is losing 2 electrons to form 2H plus ion. বোঝা যায়? জি স্যার। তাহলে এই যে ইলেকট্রন হাইড্রোজেন গ্যাসটা ইলেকট্রন রিলিজ করলো, এই যে দেখো ইলেকট্রন এদিক দিয়ে আসতেছে, ইলেকট্রন ফ্লো, এই যে ভোল্ট মিটার, ইলেকট্রন আসতেছে। এই যে এখান থেকে অক্সিজেন গ্যাস পাস করলো না, অক্সিজেন গ্যাস। জি স্যার। এই যে হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন লস করার পর, ইলেকট্রন রিলিজ করার পর, এই নেগেটিভ ইলেকট্রোডে ইলেকট্রন রিলিজ করার পর হাইড্রোজেন আয়ন ফর্ম করলো না, এই দেখো এই হাইড্রোজেন আয়ন। এই যে এইটাকে, এটা একটা পোরাস মেমব্রেন, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন বলি, মানে প্রোটন ক্যান এন্টার থ্রু দিস। তাহলে এই প্রোটন গুলা এদিকে ঢুকবে, ঠিক আছে, প্রোটন গুলো এদিকে ঢুকবে, ঢুকে এই যে ইলেকট্রনটা আসতেছিল, এই হাইড্রোজেন আয়নটা এখানে আইসা আবার ইলেকট্রন গেইন করবে। ওই যে ইলেকট্রন গুলো রিলিজ করছিল, ওই ইলেকট্রনটাই আবার গেইন করবে, করে হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। বোঝা যায়? জি স্যার। তাহলে হাইড্রোজেন গ্যাস আবার আসলো, এই হাইড্রোজেন গ্যাসটা কি করবে, এই যে অক্সিজেন তুমি ইনকর্পোরেট করছো এখানে, এটা দিয়ে বার্ন হবে, বার্ন হয়ে ওয়াটার ফর্ম করবে। এই যে ওয়াটার ইজ দ্য অনলি ইয়ে তোমার প্রোডাক্ট যেটা এই ব্যাটারি থেকে ফর্ম হয়েছে, হুইচ ইউ ক্যান ড্রিঙ্ক ইভেন, ঠিক আছে, নো কার্বন। So that's how it goes. এই যে দেখো overall cell ইয়ে কি reaction, hydrogen will be burned in oxygen to form water. কি হইতেছে, ফার্স্ট এই যে হাইড্রোজেন গ্যাসটা নেগেটিভ ইলেকট্রোডে, নেগেটিভ ইলেকট্রোড কোনটা, যেটা থেকে ইলেকট্রন রিলিজ হয়, রাইট অর রং? রাইট। তাহলে at negative electrode hydrogen gas loses electron. The electrons move around the external circuit where they can do a useful job of work, drive an electric motor. The hydrogen ions diffuse through the membrane to positive electron. The reaction of the positive electron is, দেখো এই পুরোটা একসাথে লিখছে ওরা, 4 hydrogen ion is gaining 4 electrons and oxygen is there to react with, overall water is formed. So this is basically the positive terminal reaction. So তুমি একসাথে দিতে পারো, আমি তো ভেঙে ভেঙে দেখাইলাম, বাট ওরা একসাথে এই রিঅ্যাকশনটা করে। The electrons travel through the external circuit from the negative electrode to the positive electrode. Fuel cells have several advantages over petrol or diesel engines. তাহলে কি বুঝছো পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রোডের ইকুয়েশনটা? জি স্যার। এই যে এইভাবে যদি লেখো 2H2 plus 4H plus plus 4 electron, হ্যাঁ, তাহলে এই যে 4H plus will gain 4 electrons and oxygen will react at the same time to form water. এই দেখো 4 electrons cancel out, আর এই যে 4 hydrogen ion cancel out, তাহলে 2H2 plus O2 2H2O. Clear? জি। তাহলে দেখো কোশ্চেন থাকলে আগে পড়ো। নো কোশ্চেন। শিহাদ, আমরা দেখো আগে, এত সোজা না, কিন্তু সহজভাবে বুঝাইছি দেখে সহজ লাগতেছে, কিন্তু এটা কিন্তু কঠিন। আগে বুঝো ইলেকট্রোড, তুমি কি নেগেটিভ ইলেকট্রোড আর পজিটিভ ইলেকট্রোড বুঝতেছো কিনা এটা আগে বুঝো, ওইটাকে কেন নেগেটিভ ইলেকট্রোড বলতেছি, আর তো
ওই ইলেকট্রনটাকে রাইট সাইডের ইলেকট্রনটাকে কেন পজিটিভ ইলেকট্রন বলতেছে ভালো করে বুঝো বুঝে আমারে বলো যে স্যার বুঝছি ক্লিয়ার জি স্যার দেখো কিন্তু এগুলো পড়ে ফেলো এটা কিন্তু আসে হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেল আর এই সেল ইকুয়েশন গুলো কিন্তু আসে এক্সামে আচ্ছা এরপর স্যার এটা কি ড্র করতে বলবে? হ্যাঁ ড্র করতে বলতে পারে বলে ড্র করবা আচ্ছা so fuel cells have several advantages over petrol and diesel engine what are is the only product so no carbon emission and harmful nitrogen oxides are released they produce more energy per gram of fuel burned than petrol engines do so more energy per gram is produced they are very efficient the transmission of energy from fuel cell to the motor is very direct transmission there are no moving parts in which energy is wasted as heat so these are the advantage there are several limitations of hydrogen oxygen fuel cell high cost the materials used to make the electrodes and membrane are expensive manufacturing of fuel cells involve the production of toxic byproducts ম্যানুফ্যাকচারিং ফুয়েল যখন ম্যানুফ্যাকচার করবা তখন টক্সিক বাই প্রোডাক্ট রিলিজ করতে পারে বিকজ এই যে প্লাটিনাম আরো যেগুলো আছে প্লাটিনাম প্লাস পোরাস মেমব্রেন ইলেকট্রোড এগুলোর জন্য স্টোরেজ অফ হাইড্রোজেন তাহলে হাই প্রেসার দিয়ে বিশাল ট্যাঙ্ক লাগে high pressure tanks are needed in order to store a sufficient amount of fuel at present refueling has to be done more often compared with a petrol engine so refueling is a problem barbar refueling kora lagbe manufacturing hydrogen the hydrogen needed for fuel cells can only be produced cheaply by using fossil fuels water theke electrolysis kora lagbe so eta to cheap na fossil fuel diye cheap তাহলে ওই যে fossil fuel দিয়ে যদি আবার হাইড্রোজেন গ্যাস বানানো লাগে তাহলে তো আলটিমেটলি ও যে অ্যাডভান্টেজ ক্রিয়েট করতেছে ওইটা তো আসলে মানে অ্যাডভান্টেজ হইতেছে না বুঝো নাই আচ্ছা fuel cells do not work well at low temperature if the temperature falls below 0 degree the fuel cells freezes will not work তার মানে এখন ব্রিটেনে তুমি ফুয়েল সেল চালাবা ব্রিটেনে তো ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ টেম্পারেচার থাকে তাহলে 0 ডিগ্রির নিচে যদি দাও আর ফুয়েল সেল যদি ফ্রিজ হয়ে বসে থাকে তাহলে বাস তো বন্ধ হয়ে বসে থাকে চালাবা কেমনে ওকে সো দ্যাটস হাউ ইট গোস এই হচ্ছে আমাদের ছিল এটা এরপর হচ্ছে মোর অ্যাবাউট ইলেকট্রোলাইসিস এটা খুব বেশি কিছু বলার নাই জাস্ট ও লেভেলসে যেটা পড়ে আসতো এটাই ক্যাটায়ন্স পজিটিভ আয়ন্স অ্যানায়ন্স নেগেটিভ আয়ন্স পারো এগুলা এরপর molten electrolysis পারো অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম 3+ will gain electron to form 3 electrons to form aluminium metal oxide O2 minus O2 minus 2O2 minus will lose 4 electrons to form oxygen gas magnesium 2+ will gain 2 electrons to form magnesium metal 2 bromide will lose 2 electrons to form bromine so এগুলো পারো তাই না Yes, sir. Electrolysis of aqueous solution, same. Metals which are high above in the reactivity series will displace. So, যদি hydrogen ion আর sodium ion থাকে, তাহলে কোনটা যাবে ক্যাথোডে? Metal which is more reactive will not go. তাহলে hydrogen and sodium এর মধ্যে কোনটা reactive বেশি? Reactivity series মনে আছে Sir, sodium. Sodium is more reactive তাহলে sodium will never go তাহলে hydrogen will go 2 hydrogen ion will go 2 electrons to form hydrogen gas
হাইড্রোজেনের নিচে কোন তিনটা মেটাল আছে রিঅ্যাক্টিভিটি সিরিজে? Potassium, হাইড্রোজেনের নিচে potassium is most reactive. Group 1 metals are very reactive. Mg, magnesium. সব ভুলে গেছো, কপার সিলভার গোল্ড কি মনে পড়ে? না, পড়তেছে না। ভুলে গেছো? স্যার, লিথিয়াম। কি কপার সিলভার গোল্ড আচ্ছা, কপার সিলভার। ওই রিঅ্যাক্টিভিটি সিরিজ করি এই যে কি আচ্ছা, আপনি কি জিজ্ঞেস করছিলেন? রিঅ্যাক্টিভিটি সিরিজ জিজ্ঞেস করছিলাম, বলছিলাম হাইড্রোজেনের নিচে কি কি আছে। ও, হাইড্রোজেন নিচে, আমি মনে করছি আপনি বলছেন সোডিয়ামের নিচে। না না না, সোডিয়ামের নিচে না, হাইড্রোজেনের নিচে বলছি। রিঅ্যাক্টিভিটি সিরিজ মনে রাখা তো সহজ, এই যে ধরো ডাটা বুকলেট না, ডাটা বুকলেট পিরিয়ডিক টেবিল আছে নাকি? এই যে আছে। তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজ কেমনে খেয়াল রাখবা? ভেরি ইজি। গ্রুপ 1 ইজ মোর রিঅ্যাক্টিভ, তাহলে ফ্রান্সিয়াম ইজ মোস্ট রিঅ্যাক্টিভ। এরপর রিঅ্যাক্টিভিটি এইভাবে বাড়বে, মানে ফ্রান্সিয়াম ইজ মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, এরপর সিজিয়াম, এরপর রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, এরপর আবার এখান থেকে শুরু হবে রেডিয়াম থেকে এইভাবে। এরপর এই যে গ্রুপ 3 এগুলা মোর রিঅ্যাক্টিভ নন মেটাল। এরপর এগুলোর পরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে আমরা যেটা পড়ছি পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, এরপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরপর অ্যালুমিনিয়াম, এগুলো আমরা পড়ছি, এগুলো আমরা নরমালি ল্যাবে ইউজ করি। ব্যারিডিয়াম উই ডোন্ট ইউজ, অ্যালুমিনিয়াম। এরপর কি কার্বন, কার্বনের পরে এই যে জিঙ্ক আছে, আয়রন আছে, রাইট, এগুলো আছে। রাইট। এরপর হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে এই যে তিনটা সিরিয়ালি কপার সিলভার গোল্ড, লিস্ট রিঅ্যাক্টিভ মনে আছে? রিঅ্যাক্টিভিটি সিরিজ মুখস্থ করা লাগে না তো, এগুলো দেখে দেখা। গ্রুপ 1 মেটালে ডাউন দ্য গ্রুপ যাবা, গ্রুপ 2 তে ডাউন দ্য গ্রুপ যাবা, গ্রুপ 3 তে ডাউন দ্য গ্রুপ যাবা, রিঅ্যাক্টিভিটি উইল ইনক্রিজ, রাইট? এটা যদি মনে থাকে তাহলে এই যে ইলেক্ট্রোলাইসিস করছিলাম আমরা, ধরো হচ্ছে সে আমরা যে কোনো একটা ইলেক্ট্রোলাইসিস করি, সে আমরা যদি কপার সালফেটের ইলেক্ট্রোলাইসিস করি, তাহলে কপার সালফেট অ্যাকোয়াস, এটাতে কি কি আছে, কি কি আয়ন আছে? কপার সালফেট। কি কি আয়ন আছে অ্যাকোয়াস কপার সালফেটে? স্যার, কপার আয়ন আছে। বলো তাড়াতাড়ি। কপার 2+ আর সালফার, সালফার, সালফেট, সরি স্যার, সালফেট। চার্জ বলো। তারপর হাইড্রোজেন এন্ড সালফেটের চার্জ বলো। -2 -2। এরপর হাইড্রোজেন আয়ন, অক্সিজেন। অক্সিজেন মাইল লাগবে। OH মাইনাস, সরি। হ্যাঁ জি। তাহলে এই দুইটা, এখন দুইটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন আছে, কপার 2+ আর হাইড্রোজেন, কোনটা যাবে ক্যাটায়ন ক্যাথোডে? Metal which is below hydrogen in the reactivity series will go to the cathode. Metal which are above hydrogen in the reactivity series cannot go to the cathode. এই যে বলছি হাইড্রোজেনের নিচে কপার আয়ন আর সিলভার আয়ন এগুলো যদি থাকে সলিউশনে, তাহলে ওরা হচ্ছে ক্যাথোডে যাবে। সো কপার মেটাল এন্ড সিলভার মেটাল বন্ড করবে। আর হাইড্রোজেনের সাথে এগুলা, এই যে উপরে যেগুলো আছে, এগুলো যেটাই থাকুক, হাইড্রোজেন আয়ন উইল গো এন্ড হাইড্রোজেন গ্যাস উইল ফর্ম, মেটাল উইল নট ফর্ম। খেয়াল আছে? জি স্যার।
মিলে গেলে কেমন হবে? ও লেভেলস। তাহলে এই দুইটার মধ্যে কপার 2+ আর হাইড্রোজেনের মধ্যে কোনটা মোর রিঅ্যাক্টিভ? কপার ইজ মোর রিঅ্যাক্টিভ। তাহলে মানে সরি, কপার ইজ লেস রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন। তাহলে কপার আয়ন উইল বি মোর রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন। তাহলে কপার আয়ন হচ্ছে কপার মেটাল ফর্ম করবে। আর সালফেট আর হাইড্রোক্সাইডে কোনটা যাবে? হাইড্রোক্সাইড। যদি হ্যালাইড থাকতো হ্যালাইড, তাহলে হ্যালাইড যেত হাইড্রোক্সাইডের সাথে। হ্যালাইড ছাড়া অন্য কিছু থাকলে হাইড্রোক্সাইড যাবে। ঠিক আছে? নাইট্রেট, সালফেট যাবে। তাহলে ইকুয়েশন কি হবে ক্যাথোডে? কপার 2+ will gain 2 electrons to form copper metal. আর হাইড্রোক্সাইড, এটা মুখস্থ করতে বলছিলাম, 4 hydroxide will form 2 moles of water, 1 mole of oxygen, and 4 moles of electrons will be released. Clear? Yes, sir. Okay, so এগুলা রিভাইজ করো, এগুলা ও লেভেলস, এখানে ডিসকাশন করার টাইম নেই। ইলেকট্রোলাইসিস প্রোডাক্টস এন্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কেমনে বুঝবো? এই যে এতক্ষণ যেগুলো বললাম, কেন হাইড্রোজেনের সাথে বাকিগুলা পারে না? এটা তো ও লেভেলসে কোয়ালিটেটিভলি বলছি, এখন কোয়ান্টিটেটিভলি দেখো। দেখো এই যে হাইড্রোজেন হচ্ছে 0, আর কপার থেকে কপার 2+, এটা হচ্ছে পজিটিভ ইনট ভ্যালু। ঠিক আছে? কপার 2+ is gaining 2 electrons to form copper metal. দেখো পজিটিভ পজিটিভ, তার মানে হাইড্রোজেনের চেয়ে বেশি ইনট ভ্যালু হচ্ছে কপার আর সিলভারের। আর এই যে যত মেটাল আছে এগুলো সব নেগেটিভ ইনট ভ্যালু। তাহলে হাইড্রোজেন আয়ন আর lead 2+ যদি থাকে একসাথে, তাহলে কোনটা রিডিউস হবে? হাইড্রোজেন আয়ন রিডিউস হবে। কেন? কারণ ওর রিডাকশন পোটেনশিয়াল ইনট বেশি। Right, sir. তাহলে দেখো মেটালটা যত বেশি রিঅ্যাক্টিভ, ওর মেটাল আয়নের ইয়েটা ওই উল্টা যে রিঅ্যাকশন, দেখো সোডিয়াম আয়ন ইজ গেইনিং ইলেকট্রন, ইটস এ টাফ জব। সোডিয়াম আয়ন অনেক কষ্টে হচ্ছে 280 ইলেকট্রনিক কনফিগারেশন পাইছে, কারণ ও আবার 281 হইতে চায় না, সহজে হইতে চাবে না। তাহলে দেখো ওর ইনট ভ্যালু মানে রিডাকশনের পোটেনশিয়াল হচ্ছে -2.71। কোনোভাবেই চাইতেছে না ও এই ইলেকট্রন গেইন করতে, রাদার ও চাইতেছে সবসময় হচ্ছে আদার ওয়ে রাউন্ড, ইলেকট্রন লস করতে চাইতেছে। সোডিয়াম মেটাল মানে ও অক্সিডাইজ হইতে চায়, সোডিয়াম will form sodium ion by losing 1 electron. বোঝা যায়? Yes, sir. তাহলে মেটাল which is more reactive, এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখলে বুঝতে পারবা, মেটাল which is more reactive, its ion is less reactive. দেখো পটাশিয়াম মেটাল হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ, তাহলে পটাশিয়াম আয়ন হলো লেস রিঅ্যাক্টিভ, That's right. সহজে ইলেকট্রন গেইন করতে চাবে না, এটা ডাজন্ট লাইক, সহজে যাবে না। সোডিয়াম আয়ন সেম, দেখো ইনট ভ্যালু ভেরি হাই। ম্যাগনেসিয়াম 2+, এই যে দেখো ম্যাগনেসিয়াম এইখানে আর হাইড্রোজেন এইখানে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ টা সহজে ইলেকট্রন গেইন করতে চাবে না, whereas হাইড্রোজেন হচ্ছে 2 হাইড্রোজেন আয়ন plus gaining 2 electrons to form hydrogen gas. This is the inert value is 0, whereas magnesium is negative something. তাহলে এই দুইটা আয়ন যদি একসাথে থাকে, তাহলে সবসময় হাইড্রোজেন আয়ন will be reduced rather than অন্যগুলা। বোঝা যায়? কোয়ান্টিটেটিভ। Yes, sir. এই তো এগুলো বলছি। এই যে দেখো হাইড্রোজেন আয়ন সোডিয়াম আয়ন থাকলে কি হবে? কপার 2+ কেন যাইতেছে? কপার ion has more E positive value, so copper metal will form. Sulfate, nitrate, chloride, hydroxide, bromide, iodide, এগুলোর কি অবস্থা দেখো? আমরা যেটা বলছি, when a concentrated aqueous solution of sodium iodide is electrolyzed, iodide and hydroxide ion are present in the solution. Iodide ions are discharged at anode because iodide ions are more easily oxidized than hydroxide ions. তো তুমি যদি সেল ইকুয়েশন দেখো তাহলে এটাও বলতে পারবা যে কেন এটা হইতেছে। আর it depends on concentration. If the concentration of iodide or halides are very high, then halogens will form. Concentration যদি লো হয় তাহলে always hydroxide ion, মানে hydroxide ion will be discharged and it will form. এটাও ডাটা বুকলেটে মোস্ট প্রবাবলি দেয়া আছে, দেখি আছে নাকি।
দেখো তো হাইড্রোক্সাইড আছে নাকি? হাইড্রোক্সাইড ফর্ম হবে আর কি, এরকম একটা দরকার। স্যার নিচে গেলে পাবো আর নিচে হাইড্রোক্সাইড ফর্ম এই ওই এই তো পাইছি পাইছি এই যে ইকুয়েশনটা, এই যে সরি এটা না, এটার উপরটা ওটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের ইকুয়েশন। এই যে এইটা পজিটিভ 0.40, বুঝছো? ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। দেখো জিঙ্ক আরেকটা নেগেটিভ আয়ন যদি দেখো আছে আয়োডাইড। আপনার মাইক থেকে অনেক আজানের আওয়াজ আসছে। হ্যাঁ ওয়েট, সবগুলোই আছে মোটামুটি। এই দেখো আয়োডাইড, আয়োডিন ইজ ফর্মিং আয়োডাইড। এটা হচ্ছে আয়োডিনের ইলেকট্রন গেইন পটেনশিয়াল, মানে ই সেল হচ্ছে পজিটিভ 0.54, আর হাইড্রোক্সাইড হচ্ছে পজিটিভ 0.40। তাহলে আয়োডিন আর এটা যদি থাকে তাহলে দেখো iodide is more likely to be oxidized, মানে যদি আয়োডাইডের কনসেন্ট্রেশন বেশি হয়, খেয়াল করো ব্যাপারটা, আয়োডাইডের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে কি হবে? The equilibrium will shift to the left, it will decrease the positive 0.54 value। তাহলে এটা যদি পজিটিভ 0.54 থেকে ডিক্রিজ করে 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 কনসেন্ট্রেশনের জন্য, if it decreases more than, মানে it has less positive value than positive 0.40, তাহলে iodide will be oxidized and oxygen will be reduced. That's how it goes, right? Otherwise it will be other way around. 4 hydroxide will form oxygen, 2 moles of water and 2 moles of electron will be released. That's how it goes. I hope you understand. এগুলো হচ্ছে দিয়ে দিবে আর কি ইয়াতে, ইলেকট্রোলাইসিস প্রোডাক্টস এন্ড সলিউশন কনসেন্ট্রেশন। এটা তেমন কিছু না, এটা হচ্ছে এখন যেটা বললাম যে যদি তোমার সলিউশনের কনসেন্ট্রেশন যদি কম থাকে তাহলে কোনটা যাবে? We find that oxygen rather than chlorine is formed at the anode. This is because the relatively lower concentration of chloride ions, এটাই এতক্ষণ বলছি কিন্তু কথাটা, fall below chloride ions in the discharge series. In reality, the electrolysis of dilute active solution of sodium chloride gives a mixture of chlorine and oxygen at them. The proportion of oxygen increases more dilute solution. So এটাই কিন্তু এতক্ষণ বলছি, বুঝছো তো কথাটা না? জি স্যার বুঝছি। ধরো ক্লোরাইড বাই করো, একই কথা, হ্যালোজেন একটা হইলেই হলো। ক্লোরাইড কই? এই যে ক্লোরাইড, এটা কত? পজিটিভ 1.36, তাই না? এখন ক্লোরাইডের কনসেন্ট্রেশন যদি খুব বেশি থাকে তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য লেফট, রাইট? তাহলে এই ইকুইলিব্রিয়াম লেফট সাইডে শিফট করে এটা ই নট ডিক্রিজ করবে না? ই নট যদি ডিক্রিজ করতে থাকে, অনেক করতে থাকে, তাহলে এটা যদি ই নট ডিক্রিজ করতে করতে আস্তে আস্তে পজিটিভ 0.40 নিচে চলে আসে, তাহলে আলটিমেটলি কি হবে? Chloride will form chlorine and 2 electrons will be released, কিন্তু hydroxide will not get the chance to be oxidized, rather than chloride will be oxidized. বুঝা যায়? Right sir. কারণ নরমালি কি হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন will be very very less in the solution. Why? Because হাইড্রোক্সাইড আয়নের সোর্স কি? ওয়াটার থেকে আসছে। Water dissociates very slightly. তাহলে স্বাভাবিকভাবে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন will be very less, and if chloride ion concentration অনেক বেশি থাকে তাহলে ওর E naught value will be pretty less, and it will be less than positive 0.40, thereby chloride will be oxidized instead of hydroxide. ঠিক আছে? আর সালফেট টালফেট এগুলো হয় না কেন? এগুলো কেন হয় না দেখো, সালফেট নাইট্রেট এগুলো কেন অক্সিডাইজ হয় না? বিকজ সালফেট আয়ন
মানে H2O8 2- থেকে সালফেট হইতে এটা ই নট হচ্ছে পজিটিভ 2.01। তাহলে যদি সালফেট অনেক কনসেন্ট্রেশন অনেক বেশিও থাকে, এটা কমে পজিটিভ 0.40 নিচে যাইতে অনেক ইয়ের ব্যাপার, অনেক কমতে হবে, পজিটিভ 2.01 which is very high value। এই আর কি। তাহলে এই হচ্ছে তোমার এই চ্যাপ্টার, বিগ চ্যাপ্টার শেষ হলো। এগুলো খুব ভালো করে ফেলতে হবে, বুঝছো? আমি তোমরা নিজেরা কেয়ারফুলি করবা, আমি তোমাদেরকে মার্ক স্কিমটা দিয়ে দেই, হ্যাঁ? কিন্তু মার্ক স্কিম আগে নিজেরা করবা, করে তারপর মার্ক স্কিমের হেল্প লাগে কোথাও ওখানে হেল্প নিবা, বাট নিজেরা ভালো করে আগে করবা। এটা কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার 2 না? Chapter 20. চ্যাপ্টার 20 না? ল্যাটিস এনার্জি, ইলেকট্রোকেমিস্ট্রি। ল্যাটিস এনার্জি মার্ক স্কিম দিছিলাম? Just no, sir. Done. নেই? দাঁড়াও, ঠিক আছে। হচ্ছে আর কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি মার্ক স্কিমটা ইয়ে করি। ল্যাটিস এনার্জি। No, sir. No questions. আছে কোয়েশ্চেন? No, sir. আচ্ছা, এই যে গুগল ক্লাসরুমে মার্ক স্কিমটা দিয়ে দিতেছি, কিন্তু একটু সিনসিয়ার হবা, ঠিক আছে? মার্ক স্কিম না দিলে পরে তোমরাই সাফার করবা, কিন্তু সিনসিয়ার হবা এই কারণে যে আমি মার্ক স্কিম দিয়ে দিতেছি, তোমরা ছাপ্পা মার্ক স্কিম থেকে লিখলা, হোমওয়ার্ক করলা, তাহলে কোনো লাভ নাই। কিন্তু wherever you have problem, you take some help from the mark scheme, মানে study the mark scheme if required, but after মানে you try by yourself, বুঝছো ইমতিয়াজ? শিহাব, জি স্যার। এটা কিন্তু কমিটমেন্ট থাকা লাগবে যে স্যার আমরা দেখা করব না। যদি মার্ক স্কিম দেন, উইল টেক দ্য হেল্প whenever required, আমরা দেখবো যে ওরা কিভাবে করে বা কিভাবে এটা অ্যানসার গুলো ডিজাইন করতে পারে। তাহলে এখানে এসি মানে চ্যাপ্টার কোয়েশ্চেনস এন্ড এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেনস দুইটাই দেয়া আছে চ্যাপ্টার 19